গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় ঠিক 9টা 40, আর 9টা 40 মানেই তোমরা জানো সিটিভিএনএ এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন মানেই আমাদের স্টুডিওতে প্রতিদিন উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের স্যার এবং ম্যামরা, যারা তোমাদের কিছুক্ষণের জন্য হলেও ক্লাস নেয়। তো সেই মতোই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভূগোল বিষয়ের শিক্ষিকা পিঙ্কি মজুমদার। ম্যাডামকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ম্যাম শুরু করবেন, তার আগে তোমাদের কিছু বলতে চাই বন্ধুরা। প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তোমরা সবাই জানো, তোমরা সবাই এই মুহূর্তে গৃহবন্দী এবং স্কুল কলেজ তোমরা কিন্তু এখন যেতে পারছো না, কারণ স্কুল কলেজ পুরোপুরিভাবে বন্ধ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছরের জন্য স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হচ্ছে না। কিন্তু তোমাদের পড়াশোনা থামিয়ে গেলে চলবে না, পড়াশোনা তোমাদের অবশ্যই বাড়িতে চালিয়ে যেতে হবে, এবং সেই পড়াশোনাটাই যাতে তোমরা ভালোভাবে বাড়িতে চালিয়ে যেতে পারো, যাতে আরো ভালোভাবে পড়াগুলো বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো, সেই জন্যই কিন্তু সিটিভিএনের এই উদ্যোগ এডুকেশন অনলাইন। আমাদের এখান থেকে স্যার ম্যামরা তোমাদের ক্লাস নেন, এবং যে যে বিষয়ের ক্লাস নেন সেই সেই বিষয়ের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্যার ম্যামরা যথাসম্ভব চেষ্টা করেন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সমস্যাগুলোকে সলভ করে নিতে পারো বা তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে নিতে পারো। ম্যামের কাছে আসবো। ম্যাম, ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সবাই গৃহবন্দী, প্যান্ডেমিক সিচুয়েশন, তারা স্কুল কলেজের লাইফটাকে মিস করছে, স্কুল কলেজের পরিবেশটাকে মিস করছে। কিভাবে এই টাইমটা তারা কাজে লাগাবে? নমস্কার, আমার নাম পিঙ্কি মজুমদার। এই যে সিচুয়েশন যাচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ থাকে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা। একদম। একটা সময় আমরা বাচ্চাদের হাত থেকে মোবাইলটা কেড়ে নিতাম, বলতাম তোরা গেম খেলিস না, তোরা ভিডিও দেখিস না, পড়াশোনা কর। কিন্তু কালের চক্রে একটা এমনই নিয়ম হলো যে আমরা সমস্ত বিষয়টা ওরা মোবাইলেই সীমাবদ্ধ হয়ে গেল, এবং পড়াশোনাটাও ওরা বাধ্য নয়। একটা সময় এখন হয়তো আমরা বলছি তোরা মাঠে যা, তোরা মাঠে গিয়ে খেল বইটা পড়াশোনা কর, কিন্তু তার বদলে আমরা কি করছি, তাদেরকে মোবাইলে বলছি যে মোবাইলে থাক, পড়াশোনা কর, অনলাইনে ক্লাসগুলো অ্যাটেন্ড কর। তাই ওদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ওরা। আমরা কতটা বড়রা ক্ষতিগ্রস্ত সেটা জানি না, কিন্তু ওদের ক্ষতিটা অপরিসীম। কিন্তু এই যে পরীক্ষাটা হলো না, এই যে কি মানসিক একটা দুর্ঘটনা বা মানসিক একটা পরাজয়, সারাটা জীবন হয়তো ওদেরকে এটা বয়ে নিয়ে যেতে হবে যে আমরা বিনা পরিশ্রমে এই নাম্বারটা পেয়েছি। এই যে গ্লানি, এই যে কষ্ট, এটা হয়তো আমরা সমাজের যে সামাজিক অন্য যে সেক্টরের লোকজন, তারাও কিন্তু একটুকুটুকু বাচ্চাকে বলতে ছাড়বো না তোরা তো নাম্বার পেয়েছিস মানে মুখ দেখে, বা তোদের কিছুই হলো না, তোরা 11-এ পাস করতে পারলি না, 12-এ পাস করতে পারলি, তোদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিশাল বড় গ্লানি, তারা কত ওইটুকুটুকু বাচ্চারা কি করে যে বয়ে বেড়াবে, সেটা বড্ডই বেশি চিন্তার বিষয়। এবং এর সঙ্গে ম্যাডাম, যারা ভালো র্যাঙ্ক করে ক্লাসে বা যারা ভালো স্টুডেন্ট বলে ক্লাসের মধ্যে পরিচিত, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড হয়ে আসছো বছরের পর বছর ধরে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি খুবই কঠিন হয়ে দাঁড়াবে? ভীষণ কঠিন। একটা পিছিয়ে পড়া স্টুডেন্ট, আমি কোনো স্টুডেন্টকে ছোট বড় করছি না, কারণ স্টুডেন্ট পিছিয়ে পড়ে পরিকাঠামোর অভাবে, অর্থনৈতিক কারণে, এবং কিছুটা সেই বাড়ির মানে পরিচালনার অভাবে হয়তো তারা পিছিয়ে পড়ে। আমরা অনেকভাবে দায়ী। একটা স্টুডেন্ট পিছিয়ে পড়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং তাদের বাবা মারা প্রচুরভাবে দায়ী থাকে। তা পিছিয়ে পড়া স্টুডেন্টদের হয়তো মনে মধ্যে ওই একটা আমরা অ্যাড দেখি না, মানে লাড্ডু ফোটা, সেরকম একটা ফুটছে যে আমরা রেজাল্ট, তো বাবা খুব ভালো রেজাল্ট হবে, আমি তো পাস করতে পেরে যাবো, আমি অত খাটতে হলো না। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, তাদের যে কি অপরিমেয় ক্ষতি, তারা একটা পছন্দের সাবজেক্ট পাবে না, এবং তাদের মনে প্রতিনিয়ত এটা বাঁধবে যে আমি এটাতে 98ও পেতে পারতাম, 99ও পেতে পারতাম, কিন্তু আমাকে এটা কালের চক্রে আমি এটা 82 পেলাম বা 92 পেলাম। এই যে 7-8 নম্বরের বা 8-10 নম্বরের গ্যাপ একটা সাধারণ বা মাধ্যম স্টুডেন্ট বা একটা পিছিয়ে পড়া স্টুডেন্টের কাছে কোনো ইস্যু নয়, কিন্তু একটা ভালো স্টুডেন্টের কাছে এটা বিশাল বড় ইস্যু, বিশাল। এইটা অপরিমেয় ক্ষতি। আমার মনে হয় যেভাবে হোক, তো যেটা করেছেন সকলের ভালোর জন্যই করেছেন, কিন্তু আমাদের কিছু দায় দায়িত্ব থেকে যেত, কিছুভাবে করে যদি পরীক্ষাটা না যেত, সেটা একটা ভালো হতো। একদমই ম্যাম। তো আজকে ম্যাম কোন বিষয়, মানে
ভূগোল পড়াচ্ছেন অবশ্যই, তো কোন অধ্যায় পড়াচ্ছেন? আমি একাদশ শ্রেণীটা নিয়েছি, নির্বাচন করেছি, কারণ সবেমাত্র বাচ্চাগুলি 11-এ ভর্তি হবে, তাদের এই সাবজেক্টের প্রতি একটা আগ্রহ থাকা দরকার, এবং এই আগ্রহ থেকে তারা বিভিন্ন বিষয়গুলো মন দিয়ে পড়বে। তা আমার বিষয় যেহেতু ভূগোল, আমি একাদশ শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টারে, ওদের প্রথমে চ্যাপ্টারে থাকে ভূগোল কাকে বলে, ডিসিপ্লিন অ্যাজ এ জিওগ্রাফি, তার নেচার কি, এইগুলো থাকবে, এগুলো ওরা মোটামুটি পড়ে বুঝে নিতে পারবে। এবার সেকেন্ড অধ্যায় যেটা 11-এর একটা বিষয়, মানে যেটা আছে বিভিন্ন প্রণালী, বিভিন্ন তত্ত্ব রয়েছে, যেটা বাচ্চাদের পক্ষে খুব গ্রহণযোগ্য, ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু কয়েকটা জায়গায় একটু বুঝিয়ে দিলে তারা খুব উপকৃত হয়। সেরকমই একটা মানে আমি দুটো নির্বাচন করেছি, যদি স্বল্প পরিসরে আমি করে দিতে পারি তাহলে ভালো হয়। একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব, আর একটা হচ্ছে সমস্থিতি। এই দুটো আমি বাচ্চাদেরকে বোঝাবো। তা আমি বন্ধুরা, আজকে তোমাদের যে অধ্যায়ে পড়ানো হবে সেটা হচ্ছে ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর পাঠ ভূগাঠনিক তত্ত্ব, ভূগোলের এবং সমস্থিতি। এই দুটো চ্যাপ্টার তোমাদের আজকে বোঝানো হবে, ম্যাম বোঝাবেন। তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, ম্যামকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে তোমরা অবশ্যই নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিজেদের সমস্যাগুলোকে জানাতে পারো। ম্যাম অবশ্যই তোমাদের সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করবে। ম্যাম শুরু করুন। হ্যাঁ, আমি আমার বিষয়ে চলে আসি। প্রথম বিষয়টা আমি সমস্থিতিটা বোঝাচ্ছি। আমার সমস্থিতিতে চলে আসার আগে আমি ছোট্ট করে একটু বলি, আমার সাবজেক্টটা ভীষণ ডায়নামিক, বা বলা যেতে পারে খুবই আকর্ষণীয় একটা বিষয়। ইতিহাস পড়তে গিয়ে হয়তো আমরা একটু বোর ফিল করতে পারি, বা সায়েন্সগুলো পড়তে গেলে খুব উৎসাহ হতে পারি, কিন্তু আমার সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট, ভালোবেসে পড়তে হয়, ভালোবাসলে ভালো না রেজাল্ট করা যায়, খুবই স্কোরিং সাবজেক্ট। ভূগোলের বিষয়বস্তুর মধ্যে সবথেকে বেশি হচ্ছে, ভূগোল হচ্ছে কি নিয়ে আলোচনা করে, আমাদের গোটা পৃথিবী যেখানে আমরা থাকি, যে জায়গাটা আমরা থাকি, আমরা যেমন আমাদের বাড়ির একটা অ্যাড্রেস আছে, আমি এই দাদা সবাই যারা এসছে নিজস্ব একটা জায়গা থেকে এসছে, পৃথিবীরও তেমন অক্ষাংশগত বিচারে সে কোথায় আছে, সৌরজগতের মধ্যে সে কোথায় আছে, প্রত্যেকটা বিচারে ভূগোল কোথায় অবস্থান করছে সৌরজগতে, তার সঙ্গে সঙ্গে প্রকৃতি এবং মানুষ কিভাবে একষ্টম বা সম্পর্কিত হয়ে আছে। তাহলে শুধু আমার বিষয়টা শুধু প্রকৃতি নয়, প্রকৃতির সঙ্গে সেখানকার প্রাণী, জীবকুল প্রত্যেকটাই কি করে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা পরিচালনা করছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার টপিকে চলে যাব। যেমন যদি পার্বত্য অঞ্চল বলি, সেখানকার জীবন ধারণ একরকম, সেখানকার জীবন ধারণের সঙ্গে কিন্তু মরুভূমির জীবন ধারণ এক হবে না, বা মালভূমির জীবন ধারণের সঙ্গে কিন্তু সমভূমির জীবন ধারণ এক হবে না। সেখানে প্রকৃতি প্রত্যেকটা ছত্রে ছত্রে বুঝিয়ে দেবে সেখানকার আর্থসামাজিকের সঙ্গে ওই প্রকৃতি কিভাবে মানে আলাদা হচ্ছে। তাই ভূগোলকে পড়তে গেলে আমাকে দুটো ভাগ পড়তেই হবে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে আঞ্চলিক বা মানবিক ভূগোল। এই দুটোকে নিয়েই আমাদের আলোচনার বিষয়। এটা হলো প্রথম চ্যাপ্টারের একটা জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট। এটা তোমরা বিভিন্ন ভাগে আছে, কাকে বলে, নেচার, এগুলো বুঝে নিতে পারবে। এবার আমি আসছি দ্বিতীয় অধ্যায় দেখবে অনেকগুলো প্রণালী আছে, অনেক তত্ত্ব রয়েছে। তার মধ্যে দুটো তত্ত্ব বেছেছি, একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব আর সমস্থিতি। আমি সমস্থিতিটা আগে শুরু করছি। সমস্থিতি বা আইসোস্ট্যাসি, সমস্থিতি একটা একটু কঠিন, কিন্তু এটা যদি মজার ছলে বা গল্পের মতন করে বুঝি তাহলে খুব সহজ। আর এতটাই সহজ, একবার যেন আমরা যেমন একটা গল্প পড়ি, গল্প পড়লে বুঝে যাই ব্যাপারটা, সেরকম। তা সমস্থিতি বলতে বোঝাচ্ছে যে স্ট্যান্ডিং স্টিল বা স্থিতিসাম্য অবস্থায় যেটা অবস্থান করছে। আমরা দেখছি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র সবকিছুই পৃথিবীর উপর আছে, কেউ কারোর সঙ্গে ঝগড়া করছে না, দীর্ঘদিন ধরে কোটি কোটি বছর ধরে একই জায়গায় একইভাবে অবস্থান করছে। এগুলো আসলে একটা নিজেদের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করছে, নিজেদের মধ্যে একটা স্থিতিসাম্য অবস্থায় নিজেদের মধ্যে বিরাজ করছে। 3-4 জন বিজ্ঞানী আছেন যাদের নাম না করলেই নয়। ক্লিমেন্স ডাটন সর্বপ্রথম এই আইসোস্ট্যাসি কথাটি ব্যবহার করেছিলেন 1859 সালে। তারপরে ডাটন, ওনাকে উল্লেখ করা যেতে পারে পি বুগের, এয়ারি এবং প্র্যাট, এই 4 জনের নাম না উল্লেখ করলে নয়। এনাদের আলোচনা বা এনাদের হাইপোথিসিসগুলোই আমরা এখানে একটু ছোট ছোট করে আলোচনা করছি। তা এবার আমি বলছি যে এর মূল তত্ত্বটা কি। প্রত্যেকটা ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, তার সাম্য অবস্থা রয়েছে, এর ঘনত্বের একটা বিচার আছে, এদের উচ্চতা বা এদের সবকিছুর একটা বিষয় আছে। প্রথমে আসি এয়ারি, উনি কি বলেছিলেন।
ইয়ারি বলছেন যে উনি 1855 সালে তার এই হাইপোথিসিসটা করেছিলেন, প্রচুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওটা দেখিয়েছিলেন উনি। ইয়ারি বলছেন যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি যেমন পৃথিবীর উপর দেখতে পাওয়া যায়, তাদের যতটা তারা ওপরে আছে, ভূপৃষ্ঠের ওপরে বা ভূত্বকের ওপরে যতটা আছে, ঠিক ততটাই তারা নিচে আছে। আমি ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। একটা গাছের যেমন, আমি একটু বোঝাতে বোঝাতে আঁকতে আঁকতে বলছি, একটা গাছ যেমন মাটির নিচে অনেকটা পোর্শন রয়েছে মূল হিসাবে, তার জন্য সে কিন্তু উপরে স্ট্যান্ডিং স্টিল হয়ে হয়েছে। ইয়ারি বলছেন একটা গাছও যেমন উপরে রয়েছে, একটা কাদা মাটিতে যদি আমি একটা দণ্ড পুঁতি, সেই দণ্ডটা অনেকটা পর্যন্ত নিচে না দিলে কিন্তু সেটা দায়ী থাকবে না। বা একটা লম্বা বাড়ি, 10 তলা বা 12 তলা বা 15 তলা একটা বাড়ি তৈরি করলাম, তার কিন্তু ভিত তৈরি করতে হয়, 3 তলা কি 2 তলা এরকম একটা নিচে কিন্তু ভিত তৈরি করতে হয়। তাহলে যে কোনো বড় বিল্ডিং তৈরি করতে গেলে যার যেমন নিচে ভিত তৈরি করতে হয়, উনিও তেমন বলছেন যে নিচে অনেকটা রুট রয়েছে। এবার এই রুটটা উনি বলেছেন যে যতটা পরিমাণ উপরে রয়েছে ততটা পরিমাণ নিচে আছে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি। ধরো সমুদ্রের উপর দিয়ে জাহাজ গেল, জাহাজের কিন্তু আমরা যে অঞ্চলটা উপরে থাকে সেটাই দেখতে পাই, নিচেও কিন্তু অনেকটা থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য যে নদীতে বা যে সমুদ্রে প্লবতা বেশি না থাকে সেখানে কিন্তু বড় জাহাজ যেতে পারে না। এটা হচ্ছে কস্ট। আমি একটা ছোট ডায়াগ্রাম এখানে আঁকছি। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, বা হোয়াট এভার একটা পাহাড়। এটা হচ্ছে মালভূমি, এটা হচ্ছে সমভূমি, আর এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। ইয়ারি বলছেন এই একটা আমি সোজা তল আঁকলাম, উনি বলছেন ঠিক নিচে পাহাড় এরকম আছে, মালভূমিটাও এরকম আছে, সমভূমিও এরকম আছে, আর ব্যাপারটা হলো এরকম, মানে পাহাড়টা যতটা ওপরে দেখতে পাচ্ছি তার নিচেও ততটা পাহাড় আছে। সব মালভূমি ওপরে যতটা দেখতে পাচ্ছি মালভূমি নিচেও ততটা আছে, সমভূমি ওপরে যতটা দেখতে পাচ্ছি সমভূমি নিচেও আছে। সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রে আমি একটু ইয়ে করে দিলাম বোঝা যায় তোমাদের সুবিধার জন্য, সমুদ্র যতটা এইটুকুনি অঞ্চল এইটুকু ততটা নিচেও আছে। এটা ওনার কথা। আমি যদি এটা লিখে দিই, পাহাড়, মালভূমি, তোমরা একটু বুঝে নিও, সমুদ্র, ঠিক যতটা উপরে রয়েছে ততটা নিচে আছে। এবার এই রেখাটা কি তোমরা বলতেই পারো ম্যাম এটা কি? এটা হচ্ছে, এটা শিয়াল, এটা সীমা, এই সীমা অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপরে, ঠিক অ্যাস্ট্রোস্ফিয়ার পর্যন্ত এই এই লেভেলটা। তাহলে এইখানে যতটা উপরে রয়েছে ততটা নিচে রয়েছে, উনি বলছেন, এরই বলছেন যতটা উপরে রয়েছে ততটা নিচে রয়েছে। খুব সুন্দর, এটা বুঝে নিলাম ব্যাপারটা। কিন্তু বরফ যেমন জলে ভাসে, তার একটা ভাগ দেখতে পাওয়া যায়, 9টা ভাগ কিন্তু দেখতে পাওয়া যায় না। আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি, এটা যদি বরফের টুকরো হয়, ওপরে যদি এইটুকু থাকে, নিচে কিন্তু এতটা আছে, যেটা কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে। যেমন টাইটানিকের ক্ষেত্রে আমরা যেটা শুনেছিলাম যে হিমশৈলের যে ধাক্কা খেয়েছিল, সেটা যে নিচে কতটা ভেতরে আছে আমরা কিন্তু বুঝতে পারিনি, তখনও কিন্তু কেউ এটা বুঝতে পারিনি যে এই যে এত বড়টা নিচে আছে দেখা যায় না। তাহলে উনি যদিও ইয়ারই এই রেশিওটা দেননি যে কতটা পার্সেন্টেজ ওপরে আছে কতটা পার্সেন্টেজ নিচে আছে, তবুও অন্যান্য বিজ্ঞানী থেকে আমরা যেটা পরে জানতে পেরেছি যে যতটা ওপরে আছে ততটা নিচে আছে। তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। তা 8,848 মিটার যদি মাউন্ট এভারেস্টের উচ্চতা হয়, তাহলে তাকে 9 দিয়ে আমি মানে গুণ করলাম, নাকে 9 দিয়ে গুণ করলে 79 পয়েন্ট সামথিং এরকম 79,000 তার বেশি একটু উচ্চতা হবে। তাহলে অতটা নিচে যদি অ্যাস্ট্রোস্ফিয়ারের তলায় পাহাড় থাকে, তাহলে সেই পাহাড়টা গলে যাবে। অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে কোনো পদার্থই ওটা আর মানে সুস্থ অবস্থা থাকে না বা কঠিন অবস্থা থাকে না, সেটা লাভায় পরিণত হয়ে যায়। তাই যে কোনো তত্ত্বই সেটা কিন্তু সমালোচনা ঊর্ধ্বে নয়। তিনি প্রথম করেছেন, তারটা গ্রহণযোগ্য অবশ্যই, কিন্তু সেটাকে কিন্তু সম্পূর্ণ গ্রহণ আমরা করতে পারছি না, কারণ আমাদের হাত পা বাঁধা।
কারণ ভূগোল হচ্ছে সায়েন্সের একটা সাবজেক্ট, এটাকে আমি কিন্তু মানে আটকে দিতে পারবো না। কতগুলো নিয়ম, নথিপত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত রুলসগুলো আমাদেরকে আটকে দেবে। আমি যদি ধরেই নিই যে 8,848 ওপরে আছে এবং 79,000 নিচে আছে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, নেওয়া যাচ্ছে না, মানে এটা নেওয়া যায় না। তাই এই তত্ত্বটা এখানে স্থগিতাদেশ করতে হবে যে এটা আমরা পড়বো ঠিকই, কিন্তু এইটা একদম ফুল অ্যান্ড ফাইনাল নয়। উনি যেহেতু প্রথম করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে উনি কিন্তু পদার্থের ঘনত্বের উপর নির্ভর করেনি, ওনার এই তত্ত্বটা অনেকটা ল অফ ফ্লোটেশন মানে ভাসমান তত্ত্বের উপর নির্ভর করছে। ভাসমানতা মানে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর প্রত্যেকটা খণ্ডগুলো ভাসছে, ঠিক আছে। পৃথিবী এখন সুস্থির, মানে এখন যা বয়স পৃথিবীর তাতে সেই সুস্থির অবস্থায় বিরাজ করছে। তার জন্য এই যে অস্থিরতাটা এখন কম, তার জন্য আমরা অতটা বুঝতে পারি না। কিন্তু আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবী অস্থির ছিল তখন কিন্তু এই মুভমেন্টস গুলো খুব ভালো বোঝা যেত, ঠিক আছে। এআরই যেটা বলেছেন সেটা আমরা বুঝতে পেরেছি। এবারে আসছি আর্চডিকন প্র্যাট, উনি আর একজন বিজ্ঞানী, উনি কি বলেছেন বলবো। এআরই ঠিক 4 বছর পর মানে 1859 উনি আর একটা তত্ত্ব করেছেন, আর্চডিকন প্র্যাটেরটা আমরা এবার দেখব। আমি একটু বুঝতে বুঝতে এটা করছি। প্র্যাট বলেছেন, প্র্যাট একটা খুব সুন্দর আমাদের একটা জিনিস বলেছেন যে উনি বলছেন অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে একটা লেভেল থাকে, লেভেল অফ কম্পেনসেশন। ওনার এই থিওরিটাই কিন্তু নির্ভর করছে লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল। এক একটা বইতে প্রতিপূরণ বা এক একটা বইতে প্রতিবিধান তল বলা হয়। এই প্রতিপূরণ বা প্রতিবিধান তলের ওপর নির্ভর করছে তার এই তত্ত্বটি। তিনি বলছেন, তিনি পদার্থের ঘনত্বের উপর বেশি জোর দিয়েছেন। তিনি বলছেন যে যার যত ঘনত্ব সে ততটাই পৃথিবীর সঙ্গে লেগে থাকবে। আমি একটা ছোট্ট তোমাদের উদাহরণ দিচ্ছি। একটা গ্লাসে তুমি কাদা কাদা দিলে, থার্মোকলের কিছু ওই যে ছোট ছোট বলস থাকে না, সেগুলো দিলে, কাঠের টুকরো দিলে, কাঠের টুকরোটা হালকা হতে পারে বা ভারী হতে পারে, বিভিন্ন ঘনত্বের তুমি কাঠের টুকরো দিলে, লোহার দিলে, রূপোর দিলে, সোনার দিলে বা হোয়াট এভার দিলে, ওটা তুমি যখন গোলাবে, এগুলি যখন কিছুক্ষণ পর স্থিত হয়ে দেখবে, তখন দেখবে সবার নিচে কাদা কণাটা পড়েছে। তারপরে ঘনত্ব অনুসারে আস্তে 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 সবচেয়ে হালকাটা কিন্তু ওপরে ভাসবে, থার্মোকলটা ওপরে ভাসবে, তারপরে নরম কাঠটা ওপরে ভাসবে। এটা তো আমরা জানি। এই সোজা জিনিসটাই মাথা রাখবে যে এই যে আমি যেটা বললাম এইটা সর্বদা মাথা রাখবে যে ম্যাম বলেছিল গ্লাসের মধ্যে বিভিন্ন ঘনত্বের, এইটাই পৃথিবীর ওপর দেখতে পাওয়া যায়। একটা অদ্ভুত জিনিস, খুব সহজ, কিন্তু খুব কঠিন করে এটা বিশ্লেষণ করা হয় বলে আমাদের কাছে খুব কঠিন লাগে। যার যত ঘনত্ব সে পৃথিবীর একদম সেদিয়ে থাকবে, একদম পৃথিবীর উপরের স্তরের সঙ্গে লেগে থাকবে। আর আমরা কি জানি সবচেয়ে ঘনত্বটা কেন্দ্রমণ্ডলে থাকে, তার থেকে হালকাটা গুরুমণ্ডলে থাকে, তার থেকে হালকা ভূত্বক। তাহলে ভূত্বকের মধ্যে শিয়াল সীমা দুটো স্তরে ভাগ করা যাচ্ছে, যেটা সব থেকে বেশি ঘনত্ব সেটা পৃথিবীর সঙ্গে লেগে থাকবে, যার যত ঘনত্ব কম সেটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি পাহাড় পর্বতেরও ঘনত্ব কম? এক্স্যাক্টলি সো, পাহাড় পর্বতের ঘনত্ব কম। পাহাড় পর্বত যে মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় সেটার ঘনত্ব আর সমুদ্রের তলায় যে ভূমিরূপটা থাকে তার ঘনত্ব থেকে অনেক বেশি হালকা। তার জন্য পাহাড় ওপরে থাকে, পর্বত সবচেয়ে উঁচুতে থাকে, তারপরে পাহাড়, তারপরে মালভূমি, তারপরে সমভূমি, তারপরে সমুদ্র। আমি একটা ছোট্ট ছবি দেখে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে একটা আমি দাগ দিলাম, এটা কিন্তু প্রতিবিধান তল, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট বা পাহাড় তুমি যেটা ভাবো, মালভূমি, সমভূমি, সমুদ্র, ঠিক আছে। সমুদ্রটা এখানে হবে না, মালভূমি, সমভূমি, সমুদ্র। প্র্যাট বলছেন এই তলের পরে কেউ আর চাপও দেবে না, ঘনত্বেরও তারতম্য হবে না। মানে এটা একটা এমন তল, এমন ভাব যার নিচে সবাই সমান চাপ দেবে, যার নিচে সবাই সমানভাবে স্থিত থাকবে, ঠিক আছে। এই তলটাকে বলছে প্রতিবিধান তল, ঠিক আছে। এইটার ওপরে যত ভারী জিনিসই থাকুক না কেন, আমাদের কথা থিওরি, অ্যাকর্ডিং টু থিওরি কি বলছেন যে এই পোর্শনটা সব থেকে ভারী। যতই তুমি চাপ পাও না কেন এই পোর্শনটার চাপ এখানে এতটাই থাকবে,
এরও তাই থাকবে, এরও তাই থাকবে, এরও তাই থাকবে। উনি বলছেন পদার্থের ঘনত্বের উপরে নির্ভর করছেন, এটা সবচেয়ে হালকা, তার থেকে তার থেকে একটু কম হালকা মালভূমি, তার থেকে একটু কম হালকা সমভূমি, সব থেকে ভারী হচ্ছে সমুদ্রের তলায় যে ভূমিরূপটা থাকে বা যে স্তরটা থাকে। ম্যাগনেসিয়াম বেশি থাকে এখানে, আর এখানে অ্যালুমিনিয়াম বা সিলিকন বেশি থাকে। যা শিয়াল সীমা যেটাকে বলছি, সিলিকন হচ্ছে তোমার প্রথমে সিলিকা আর অ্যালুমিনিয়াম থাকে শিয়ালে, আর ম্যাগনেসিয়াম থাকে মহাসাগরীয় স্তরে, তার জন্য এটা বেশি ভারী। তাই এই লেভেল অফ কম্পেনসেশনের উপরে উনি এই তত্ত্বটি নির্ভর করছে। তবে ওনার প্র্যাটের যে থিওরিটা সেটা অনেকটা বেশি গ্রহণযোগ্য আমাদের ক্ষেত্রে, তার জন্য এয়ারি যেটা বলেছেন সেটাকে আমরা মাথায় রাখবো, বাট প্র্যাটটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারো। এই যে এই যে আমি এটা বললাম, এই যে আমি প্রথম যে টপিকটা বললাম তার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলি কি আমি লিখে দেবো নাকি বলে দেবো মুখে? আপনি বলে দিন ম্যাম। দর্শক যারা তোমরা দেখছো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি ম্যাম কিছু কোয়েশ্চেন বলছেন, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। তোমরা নিজেদের খাতায় বা নিজেদের ডায়েরিতে যাতে হোক তোমরা লিখে রাখতে পারো, যাতে সেগুলো তোমাদের ভবিষ্যতে কিন্তু পরীক্ষা দিতে কাজে লাগে। দেখো এই চ্যাপ্টার থেকে যেহেতু অনেকগুলো নীতি আছে, এটা থেকে প্রশ্ন আসবেই, 10 নম্বরের প্রশ্ন আসে। তা এই চ্যাপ্টার এই টপিকটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি এটা নির্বাচন করেছি। এখানে কতগুলো প্রশ্ন আসে, যেটা হচ্ছে আইসোস্ট্যাসি কাকে বলে, এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন, এই তত্ত্বটার মধ্যে এয়ারি ও প্র্যাটের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো উইথ ডায়াগ্রামস, এবং এরপরে আসবে এয়ারি ও প্র্যাটের তত্ত্বের পার্থক্য লেখো, আর আসবে বোগার বিচ্যুতি কাকে বলে। এই যে কতগুলি প্রশ্ন, এই প্রশ্নগুলি কিন্তু এখান থেকে আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আমার দ্বিতীয় টপিকে চলে আসছি। দ্বিতীয় টপিকটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। এই পাত সংস্থান তত্ত্বটি মানে আমার সাবজেক্টটি অনেক প্রাচীন, ঠিক আছে, প্রাচীন হওয়া সত্ত্বেও এই সাবজেক্টকে দেখি খুব একটা কলা বিভাগে রাখা হবে নাকি সায়েন্সের মধ্যে ফেলা হবে, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আলোচ্য বিষয়বস্তু ছিল। এখনো অনেকে বলে যে ভূগোলও তো কলাবিদ্যা, ওটাও তো সায়েন্স নয়, কিন্তু তারা জানেন না হয়তো, তার জন্য বলছেন যে আমাদের কিন্তু সবকিছুই নিয়ম বা সবকিছুই কিন্তু বিজ্ঞানের উপর ভিত্তি করে করতে হয়। একদমই তাই, এবং যার জন্যই কিন্তু ভূগোলকে অর্থাৎ জিওগ্রাফিকে বলা হয় মাদার অফ অল একদম সায়েন্সেস। একদম একদম মাদার অফ অল সায়েন্সেস বলা হয়। মানে যেহেতু আমি আরেকটা কথা বলছি, দাদার কথাটাই বলছি, আরেকটা কথা কি, মানে আমাদের সায়েন্সের যে কটা ভাগ আছে, হ্যাঁ, সব কটা ভাগের মূল তথ্য আমাকে পড়তে হবে। যে মাটি বিজ্ঞানী হবে তাকে রসায়ন জানতেই হবে। আমার যেমন খুব ইচ্ছা ছিল আমি মাটি বিজ্ঞানী হওয়ার পড়া, কিন্তু আমাদের ভারতবর্ষের সুযোগ নেই, ঠিক আছে, সেটা পরে আসছি। আমার রসায়ন ছিল না, হয়নি। আমি যদি ক্লাইমেট নিয়ে পড়াশোনা করতে, আমাকে পদার্থবিদ্যা পড়তে হবে, কারণ আমাকে ব্রডার সেকশনে যেতে গেলে সায়েন্সকে না নিয়ে গেলে আমি নিয়ে যেতে পারবো না ভূগোলকে। তাই আমাদের সাবজেক্টের মূল উপজীব্য কিন্তু বিজ্ঞান। তাই বিজ্ঞানের প্রত্যেকটা যে পার্ট, সেই পার্টগুলো কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে। সেইগুলো, তার জন্য এটাকে সাংশ্লেষিক বিষয়ও বলা হয়, যেহেতু প্রত্যেকটা বিজ্ঞানের আমাকে, এবং প্রত্যেকটা মানবীয় আর্টসের যে সাবজেক্ট তারও, মানে অর্থনীতি বলো, সমাজবিদ্যা বলো, নৃতত্ত্ব বলো, ইভেন অ্যাস্ট্রোলজি বলো, প্রত্যেকটার মূল তথ্য আমাকে জানতেই হবে। তার জন্য আমাদের জ্ঞানের পরিধিটা অন্য অনেক সাবজেক্ট থেকে বেশি, প্রচুর পড়তে হয়, প্রচুর। এবার আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, প্রচুর পড়তে হয়, প্রত্যেকটা সাবজেক্ট সম্মানীয় এবং প্রচুর পড়তে হয়। কিন্তু আমি যেহেতু এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাহলে প্রচুর আমাদেরকে জানতে হয় বিভিন্ন বিষয়। আচ্ছা, এবার পাত সংস্থান তত্ত্বে চলে আসছি। এবার পাত সংস্থান তত্ত্বে যেটা হচ্ছে, এই একটা মাত্র তত্ত্ব যেটা আবিষ্কার হওয়ার পর এক বাক্যে সবাই, যারা কলাবিদ্যার মানুষ তারাও, যারা কমার্সের লোক তারাও, যারা সায়েন্সের লোক তারাও আমার সাবজেক্টকে সায়েন্সের অন্তর্ভুক্ত করে নিতে পেরেছেন। মানে যতগুলো তথ্য আমি পড়েছি, বা তোমরা যতগুলো প্রিন্সিপালস পড়বে সেকেন্ড অধ্যায়ে, সব কিছু বেসড অন কিন্তু প্লেট টেকটনিক থিওরি। তাই প্লেট টেকটনিক থিওরিটাকে আমরা খুব বেশি মানে গুরুত্ব দিয়ে থাকি। এটা খুব সহজ, বুঝতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো, মানে পড়তে খুব ইন্টারেস্টিং। তাই এই প্লেট টেকটনিক থিওরিটা 1960-এর দশকে, 65-60-এর দশকে, এটা নেচার পত্রিকায় প্রথম 5 জন বিজ্ঞানী একটা হাইপোথেসিস বা ওদের একটা থিসিস বা একটা অ্যানালাইসিস, এটা প্রকাশ হয়, এবং বিজ্ঞানী মহলে হঠাৎ করে যেন একটা আলোড়ন, আমরা রেভলিউশন বলি, যেমন একটা রেভলিউশন মতন হয়ে যায়। এবার প্লেট টেকটনিক কি, প্লেট কি, হোয়াট ইজ মানে মানে প্লেট, পাত কি, তো সেটা আমি একটু বলি। পাত মানে হচ্ছে কি, যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, কিন্তু উচ্চতা কম থাকবে। একটা দেখবে মা যখন তোমাকে স্যারকে, বিশেষ করে তোমরা যখন পড়তে আসো, মানে কোনো পড়াতে আসো স্যার ম্যাডামকে, তখন কাপে প্লেটে করে চা দেন।
কাপে তো চাটা থাকলো, যে প্লেটটা থাকে সেই প্লেটটাকে আমরা কি বলি, প্লেটটা কিন্তু তার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, তার উচ্চতা কম থাকে। যে কোনো জিনিসের যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে, উচ্চতা যদি কম থাকে, তাকে পাত বা প্লেট আমরা বলি। ঠিক তাই আমাদের তারা বলছেন, আচ্ছা আমি আগে বলে দিই, পার্কার, ম্যাকেনজি, লামন্ট, লাপিচো, এই সব বিজ্ঞানীরা, এই 5জন বিজ্ঞানী মিলে কিন্তু, মর্গান, আমি মর্গানটা ভুলে গেছি, এই 5জন বিজ্ঞানী মিলে কিন্তু এটা আবিষ্কার করেছে। তা টুডো উইলসন এই পাত কথাটি প্রথম ব্যবহার করেন 1965 সালে নেচার পত্রিকা, তাদের এটা বেরোয়, তাদের এই হাইপোথিসিসটা, তাদের ধারণা। মূল তত্ত্বে চলে আসি। পাত, পৃথিবী কতগুলো পাত বা খণ্ডে বিভক্ত। খুব আশ্চর্য লাগছে ভাবতে যে পাত বা, অনেকটা তোমরা দেখো না পাজল বক্স, একটা পাজলের সঙ্গে একটা পাজল ঢুকিয়ে দাও বা লাগিয়ে একটা সুন্দর চিত্র প্রকাশ পায়, ঠিক আছে তুমি সাকশন পাওয়ার দিয়ে কোনো জলটাকে তুলে দাও, প্রত্যেকটা সমুদ্রের জল বা সাগরের জল তুলে দাও, আমাদের ঠিক মনে হবে একটা পাজল বক্স, বিশাল বড় বড় পাত, মানে একটার সঙ্গে একটা ইন্টার রিলেশনশিপ হয়ে তৈরি বসে আছে। এখানে কিন্তু তুমি সমুদ্রের ভাগটা আলাদা বা তোমার মহাদেশের ভাগটা আলাদা এইভাবে নয়, মহাদেশ সমুদ্র মিলেও একটা পাত হতে পারে, মানে অ্যাডজয়নিং হিসাবে পাত হতে পারে। তাই উনি বলছেন যে প্রত্যেকটা, গোটা পৃথিবী কতগুলো পাতে বিভক্ত, আর এই পাতগুলো কিন্তু তোমার সঞ্চরণশীল, মানে চলমান, এরা খুব কম, ভীষণই কম, হয়তো 2 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত, তবুও জিওগ্রাফিক্যাল টাইম হিসাবে এটা কিন্তু অনেক। তুমি যখন কোটি কোটি বছরের হিসাব করবে তখন কিন্তু 6 সেন্টিমিটার অনেকটা আকার ধারণ করবে, কয়েক মিটার বা কিলোমিটার হতে পারে কোটি 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 বছর হিসাব করলে, সেটা কিন্তু অনেকটা। ঠিক আছে, তাই জিওগ্রাফিক্যাল টাইম হিসাবে 6 ইঞ্চি 2 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার অনেকটা। তাই এই পাতগুলো সঞ্চরণ করে বা মুভমেন্ট করে একটার সঙ্গে একটা। এবার আসি পাত কাকে বলে, আমি একটু বলেছি, তাও আমি বলছি, আমাদের মহাদেশীয় ভূত্বক আছে আর মহাসাগরীয় ত্বক আছে। মহাসাগরীয় ত্বকটা যেহেতু নিচে অনেকটা জলরাশি আছে, নিচের ত্বকটা মানে তলটা দেখতে পাওয়া যায় না, তাই মহাদেশীয় স্তরে এর বিস্তার অনেক কম, মোটামুটি 0.5, মানে মারিয়ানা খাতের ক্ষেত্রে 0.5, তারপর থেকে, যেহেতু মারিয়ানা খাত সব থেকে গভীরতম অঞ্চল আমাদের পৃথিবীতে, মারিয়ানা খাতের নিচে একদম কম, 0.5 কিলোমিটার, তারপরে এটা আছে 20 বা 30 এরকম। আর মহাদেশীয় স্তরে কিন্তু এর বিস্তার অনেক বেশি। মাউন্ট এভারেস্টকে যদি সবচেয়ে উচ্চতম জায়গা ধরি, তাহলে তার হিসাবে 150 কিলোমিটার বা তার বেশি কিন্তু এর বিস্তার রয়েছে। তাই এই 150 কিলোমিটার এবং 0.5, এটাকে তো একটা লেভেলে আনতে হবে। তাই সমুদ্রের তলকে বেস লেভেল ধরে এর অ্যাভারেজ করা হয়েছে 35 থেকে 70। এটা একটা কনফিউশন আছে, কিছু বইতে 35 বলে, কিছু বইতে 70 বলে, আমাদের দুটোর মধ্যেই ধরতে হবে। 35 থেকে 70 এর মধ্যে এই হচ্ছে তোমার এর থিকনেসটা রয়েছে এই পাতে। তাহলে যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে বিচার করে ভূত্বক পর্যন্ত এর বিস্তার খুবই কম, তাই একে পাত বলা হয়। পাতটা কেন বলা হচ্ছে, যেহেতু এটা দৈর্ঘ্যপ্রস্থ আছে বেদ তুলনামূলকভাবে পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা পর্যন্ত অনেক কম, তাই একে পাত বলছে। জাস্ট আমাদের গায়ের ওপরে যে একটা চামড়া থাকে না, 2 রকমের চামড়া থাকে, এই চামড়াটাকে আমি বলতে পারি আবার ওই ভূত্বক। ঠিক আছে, তারপরে মাংস, হাড়, সেটা আমি মানে অ্যাকর্ডিংলি আমি এইভাবে বোঝাই বাচ্চাদেরকে, যাতে খুব ছোট ছোট জিনিস দিয়ে খুব সাধারণ জিনিসের ওই ব্যাপারটা বুঝতে পারে। হাড়টাকে যদি আমি কেন্দ্রমণ্ডল ধরি, মাংসটাকে আমি যদি গুরুমণ্ডল ধরি, ওপরে তাহলে চামড়াটা হচ্ছে আমাদের ভূত্বক। ভূত্বকটাই হচ্ছে এই প্লেট। এই ভূত্বকটাকে আমরা দুভাগে ভাগ করে ফেললাম, একটা শিয়াল একটা সীমা। তাহলে এই পাতগুলো নিজেদের মধ্যে সঞ্চরণশীল। এবারে যে কথা আছে সঞ্চরণশীল কেন এরা মুভ করছে, আমি একটা ছোট্ট জিনিস আঁকছি, আমি বোঝাতে বোঝাতে আঁকি। মাকে দেখেছো যে রান্না করতে একটা এটা ধরো আমি একটা স্টোভ, একটা বার্নার বলছি, এই বার্নারটার উপর এখানে আগুন জ্বলছে, ঠিক আছে, তুমি এখানে একটা পাত্র বসালে, এটার মধ্যে চা ফুটছে বা ভাত ফুটছে, হোয়াট এভার ফুটছে, সবার আগে দেখবে যে এই নিচের পোর্শনের জলটা কিন্তু সব থেকে আগে গরম হয়, তারপরে ওপর দিকে ওঠে। ঠিক আছে, ওখানে ধোয়া হয়, ওপর দিকে উঠে চলে যায়। তা নিচের জলটা আগে গরম হয়, তারপরে ও কি করছে, এই নিচের জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা ওপরে উঠছে, একটা সার্কুলেশন মোশন, ঠিক ওপরে যাচ্ছে আবার নিচে নামছে, এখান থেকে ঠিক ওপরে যাচ্ছে আবার নিচে নামছে, কন্টিনিউয়েশন একটা প্রসেস চলতে থাকে। নিচের জল ওপরে যায়, গরম হালকা হয়ে আবার নিচের দিকে আসে, আবার গরম হয়ে ওপর দিকে থাকে, যতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত ফুল জলটা সম্পূর্ণ গরম না হয়, ততক্ষণ কিন্তু জল গরম ফোটে না।
ভাতও হয় না, চাও হয় না, কিছুই হয় না। তাহলে যতক্ষণ পর্যন্ত এই গোটা জলটার উষ্ণতা এক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কন্টিনিউশন এই ঠিক এই প্রসেসটা কাজ করে, এরকম ভাবে একটা মুভমেন্ট কাজ করে। এটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। এই পরিচালন পদ্ধতি কিন্তু আশ্চর্য রকম ভাবে আমাদের ভূত্বকের নিচেও হয়। আমি এখানে একটা ছোট্ট করে আঁকছি, এটা পৃথিবী, এটা ভূত্বক, ঠিক আছে? এটা দুটো ভাগে ভাগ করলাম, একটা শিয়াল সীমা, এটা হচ্ছে গুরুমন, এটা হচ্ছে তোমার এই ওপরেরটা অ্যাস্তনোস্ফিয়ার। হ্যাঁ, এই বাংলা লেখা যায় না খুব একটা এটাতে। আচ্ছা, এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ঠিক এই জায়গাটায় একটা সবসময় সার্কুলেশন মোশন কাজ করে, এরকম এরকম। তুমি ভাবছো যে শুধু এই জায়গা, এক জায়গা হচ্ছে না, এক জায়গা না, গোটা পৃথিবী জুড়ে একটা সার্কুলেশন মোশন কাজ করছে। এটাকে বলছে পরিচলন স্রোত। এই যে পরিচলন স্রোত, এটা আমি এটা লিখে রাখছি, পরিচলন স্রোত, পরিচলন স্রোত। আর্থার হোমস এটা আবিষ্কার করেছিলেন। আর্থার হোমসের নিয়ম অনুসারে এটাকে বলে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতটা কি? এই পরিচলন স্রোতটা যে এখানে কতগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে এই জায়গাটায়, এগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এবং এই ফুটন্ত জলের মতন ক্রিয়া করে নিজেদের মধ্যে। এখানকার এটা বেশি উষ্ণ, এটা বেশি গরম, ওপরে যায়, ঠান্ডা হয়, আবার নিচে চলে আসে, আবার ওপরে যায়। এবার এটা তো একটা ছোট্ট বার্নারের একটা আমি দেখালাম, একটা তোমাকে একটা ছোট্ট একটা জলে দেখালাম, এটা তো সেটা না, এর এর জ্বালানিও অত বেশি নয়, কিন্তু অ্যাস্তনোস্ফিয়ারের উপরে জ্বালানি বিশাল। এইটা আমরা করতে পারবো না, ক্ষুদ্র পরিসরে বা পৃথিবীর ওপরে থেকে আমরা এটা আলোচনা করতে পারবো না। এটা এত বেশি গরম যে এখানে সবসময় এই পরিচালনা চলতে থাকে। এবার তুমি একটু আসো, এই জলের মধ্যে যদি আমি কতগুলো কাঠের টুকরো বা পাথরে দিয়ে দিলাম, পাথর না, কাঠের টুকরো বা হালকা পাথরে, হালকা কাঠের টুকরো, যদি হালকা কাঠের টুকরো তুমি ফেলে দিলে, তাহলে টকবক করছে যে জলটা, তার উপরে ওই পাথরগুলো মুভমেন্ট করবে তো। ভালো করে শুনবে যে এই যে ছোট ছোট টুকরোগুলো আমি এই জলটা যে নড়ছে তার উপর দিয়ে দিলাম, তাহলে এটা তো নড়বে, মুভ করবে। এই ছোট ছোট যে টুকরোগুলো, সেটাকে তুমি ভূত্বকের যে পাতগুলো কল্পনা করো, তাহলে এই পাতগুলো ঠিক এইভাবেই এই ফুটন্ত জলের উপর মুভ করছে। পৃথিবী, আমি আগেও যেটা বলেছি, পৃথিবী যেহেতু সুস্থির বা শান্ত হয়ে গেছে, তাই এই মুভমেন্টটা অনেক কমে গেছে, তাই আমরা এটা বুঝতে পারছি না। ঠিক আছে, নিজেদের মধ্যে এরা ক্রিয়া করে বা সঞ্চালনশীল হয়। তাহলে আমি আরো একটা বলছি, পৃথিবী কতগুলো পাতে বিভক্ত, সেই পাতগুলো এই পরিচালন স্রোতের জন্য নিজেদের মধ্যে মুভ করছে। এবং কটা পাত আছে সেটা আমি বলছি এবারে। পাত আছে, আমি একটু মুছে দিচ্ছি, বলছি এবারে। পাত আছে 7টি বড়, ঠিক আছে? ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, আটলান্টিক পাত, এই প্রশান্ত মহাসাগরীয় পাত, এই রয়েছে 7টি বড়, 8টি মাঝারি আর 20টি ছোট। তাহলে সব মিলিয়ে এই কটা পাত রয়েছে পৃথিবীকে, এই কটা পাত নিয়ে পৃথিবীকে আমরা ঘিরে রেখেছি। এবার এই পাতগুলোর মধ্যে এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই যেটা ওনারা বলেছেন, পাতগুলো কিন্তু কতগুলো সীমানা আছে। সীমানা কাকে বলছে? যে একটার সঙ্গে একটার যে সম্পর্ক, একটার সঙ্গে একটার যে বিভেদ, এই 3 রকমের সীমানা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে প্রতিসারী সীমানা, একটা হচ্ছে প্রতিসারী, অভিসারী, নিরপেক্ষ। এই 3টে সীমানা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, প্রতিসারী সীমানা, অভিসারী সীমানা, নিরপেক্ষ সীমানা। আমি এগুলো একটু বলছি, আমি মুছে দিচ্ছি, আমি আঁকবো যেহেতু এটা। হ্যাঁ, 1 নম্বরে আসছি প্রতিসারী সীমানা। তো প্রতিসারী সীমানাটাকে কি বলছে? দুটো পাত যখন একটা থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? একটা থেকে দূরে সরে যাচ্ছে। আমি 1 নম্বরটা এখানে এঁকে বোঝাচ্ছি, আমি প্রত্যেকটা 1 নম্বর, একটা পাত আমি একদম সোজা ডায়াগ্রাম দিচ্ছি। তোমরা না চেষ্টা করবে বাবু ডায়াগ্রাম দিয়ে আঁকার। ভূগোল কিন্তু শুধু পড়ে নিলে হয় না। আমরা আমাদের কিন্তু অনেকটা সময় আমার মনে হয়েছিল অনার্স পড়ার সময় আমি আর্ট অ্যান্ড ক্রাফটের নিয়ে পড়াশোনা করছি হয়তো, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রেই মনে হয়। আমাদের প্রচুর প্রচুর খুব সুন্দর নিখুঁত একদম করতে হবে না, বাট তোমাকে আঁকতে হবে। আর এটার মধ্যেই সবচেয়ে মানে বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য, মানে এটার মধ্যেই ভালোবাসা। এই দুটো পাত যখন দুই দিকে মুভ করছে, ঠিক আছে, যখন দুই দিকে সরে যাচ্ছে, এদিকে সরে গেল, এইদিকে সরে গেল, ঠিক আছে, তাহলে মাঝখান দিয়ে কি হবে? তুমি ভালো কল্পনা করো, তোমার মাঝখান থেকে রক্ত বেরিয়ে আসবে, ঠিক আছে, মাংসটা তুমি দেখতে পাবে,
রক্তটা বেরিয়ে আসবে। ঠিক সেম তুমি পৃথিবীকে অ্যাজ এ ওরকম ভাবে কল্পনা করো, দুটো পাত যখন দুদিকে সরে যাচ্ছে, এখান থেকে লাভা বেরিয়ে আসছে, ঠিক আছে, লাভা বেরিয়ে আসছে। লাভা তো শুকোবে রে বাবা, লাভা শুকিয়ে কি হবে, একদম কমন হিসাব করো, লাভা শুকিয়ে কি হবে, শক্ত হয়ে যাবে। এখানে ভূত্বকের ওপরেও হতে পারে, সমুদ্রের তলায় হতে পারে। সমুদ্রের তলায় হলে সব থেকে ভালো আমরা বুঝতে পারি, আমি পরে আসছি। তো সমুদ্রের তলায় এই যে লাভাগুলো বেরোচ্ছে, কন্টিনিউয়াসলি বুজবুজ বুজবুজ করে লাভা বেরিয়ে আসছে, এবং ওটা সমুদ্রের জলের সাথে রিক্রিয়েশন করে খুব তাড়াতাড়ি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওটা জমাটবদ্ধ হয়ে যাচ্ছে। জমাটবদ্ধ হয়ে গেলে কি হবে, ওখানে কতগুলো শৈলশিলার সৃষ্টি হবে, যেটা আটলান্টিক মহাসাগরের মধ্যে তুমি দেখতে পাবে। তুমি যদি কখনো সার্চ করো, তোমাদের তো হাতে এখন ফোন বাবু, ভীষণ ইজি তোমাদের পড়াশোনা। একটা ক্লিক করবে, মিড ওশনিক রিজ কি, মিড ওশনিক রিজ দেখবে একটা বিগ একটা এস, জাস্ট লাইক এই এসটার মতন, এখানে এরকম ভাবে শৈলশিলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই শৈলশিলাগুলো কিন্তু এই দুটো পা দুদিকে সরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। দুটো পা দুদিকে সরে গেল, মাঝখান থেকে বুজবুজ করে লাভা উঠে গিয়ে এই ইয়েটা এখানে শৈলশিলার সৃষ্টি হয়েছে। তাহলে একটা বললাম কি, দুটো পা দুদিকে সরে গেলে এরকম তৈরি হয়। এটাকে বলা হয় গঠনাত্মক, গঠন করছে। কেন 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 গঠন করছে, দেখো ভালো করে দেখো। যেহেতু লাভা বেরোচ্ছে, লাভা বেরোনোর জন্য এখানে শৈলশিলার সৃষ্টি হচ্ছে। তো এই শৈলশিলাটা সৃষ্টি হলো, এটা তো আগে ছিল না। দুটো পাত সরে যাওয়ার পর ভেতর থেকে লাভা উঠলে এটা শৈলশিলার সৃষ্টি হলো। তাহলে এটাকে বলছে গঠনাত্মক পাত সীমানা। এটা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি, আমি সেকেন্ডটাতে আসছি। এবারে আসছি আমি দ্বিতীয় পোর্শনটা। দ্বিতীয় পোর্শনটা হচ্ছে অভিসারী পাত সীমানা, 2 নম্বর। হ্যাঁ, অভিসারী পাত সীমানা দেখো, একটা খুব মজা করে বলি, অভিসারে যাচ্ছি, নায়ক নায়িকা দেখা করতে যাচ্ছে, এরকম একটা বিষয়, মানে কাছাকাছি আসছি, ঠিক আছে। দুটো পাত যখন কাছাকাছি আসছে, এর অ্যারোটা এদিকে হবে, এর অ্যারোটা এই দিকে হবে। জিওগ্রাফি বোঝার একটা খুব সহজ ব্যাপার কি জানো তো, মায়ের থেকে একটা তোয়ালে চুরি করে নেবেন, তো ওটা আর দেবে না মাকে, ওই তোয়ালেটা দিয়েই একটা কাঠের টেবিলের উপর তোয়ালে দুপাশে রেখে এপাশ দিয়ে চাপ দেবে, দেখবে দুটো পাত আসছে, আর মাঝখান দিয়ে মানে উঁচু হয়ে গেছে ব্যাপারটা। এটা এখানে মানে অ্যাকোমোডেশন নেই, আমি দেখাতে পাচ্ছি না। জাস্ট একটা টুল নেবে, টুলের উপর মোটা একটা তোয়ালে দেবে, তোয়ালেটা দিয়ে দুই পাশ থেকে এরকম করে টান দেবে, দেখবে এটা দুটো পাত, এটা একটা পাত, এটা একটা পাত, তুমি দুটো দিকে টান দেবে, মাঝখানে দেবে, ওই তোয়ালেটা এরকম ভাঁজ খেয়ে গেছে এরকম, ঠিক আছে। এই জিনিসটা করবে, তাহলে বুঝতে পারবে যে কত ইজি ব্যাপারটা, কত মানে ইজি ভাবে বোঝা যায়, ঠিক আছে। তো দুটো পাত যখন কাছাকাছি আসে বা অভিসারে যায়, তোমরা একটু বড় হয়েছো, তো এগুলো এরকম ভাবে বললে খুব ভালো লাগে আর কি। দুটো পাত যখন কাছাকাছি আসছে, তখন ব্যাপারটা হচ্ছে মাঝখানে ধাক্কা লাগার ব্যাপার থাকে। হ্যাঁ, এখানে এখানে তো আগে থেকেই একটা XYZ ছিল রে বাবা, এনারা কি করছেন, একে ধাক্কা মারছে, একে ধাক্কা মারছে, তো এই মাঝখানে বেচারা কি করবে, এই বেচারা ভদ্রলোকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন এটা কি হয়, ভাঁজ হয়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে ভাঁজ প্রাপ্ত হয়ে যায়, ফোল্ডেড ফোল্ডেড রক পরিণত হয়। পৃথিবীর যত যত বড় বড় আগ্নেয় পর্বত তুমি দেখতে পাচ্ছ, যেমন আমার দেশেই আছে আগ্নেয় পর্বত, তোমার হিমালয়, রকি, আনরিচ, আর্থ, সব এভাবে তৈরি হয়েছে। দুটো পাত একে অপরের কাছে চলে এসছে, মাঝখানের যে পলিমাটি রয়েছে বা মাঝখানের যে নরম শিলা রয়েছে, সেটা ভাঁজপ্রাপ্ত হয়ে বা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। তো এই যে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করলো, সবসময় যে এটা মানে খুব শান্তভাবে ঘটেছে তাই না, সব সময়ের ক্ষেত্রে এখানে ধ্বংসাত্মক ব্যাপার ঘটে। এটা সব সময় দেখো, তুমি একটা কমন হিসাব করো, তোমার মাঝখানে একটা জিনিস রয়েছে, তুমি দুপাশ থেকে ধাক্কা মারছো, তাহলে তো এই কিনারাটা তো ক্ষতিগ্রস্ত হবে এবং এই কিনারাটা ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে এসে একটা জিনিস এখানে ধাক্কা লাগলো, এবং এখান থেকে একটা জিনিস এসে এখানে ধাক্কা লাগলো, তাহলে তো এই কিনারাটা, এই সীমানাটাও মানে ধাক্কা লাগছে, এবং এই কিনারাটা ধাক্কা লাগছে, তাই তো। এই সেম ব্যাপারটা, মেকানিজমটা কাজ করে এখানে। তো অভিসারী পাতের ক্ষেত্রে যে দুটো পাত যখন দুটো ধাক্কা লাগছে, তখন এখানে ধ্বংস হয়। তো এই ধ্বংস, আগেরটা কি বলেছিলাম দেখো, গঠন হয়, খুব সুন্দর একটা হিসাব। আগেরটা বলছি গঠন হচ্ছে, নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, দুটো সরে যাচ্ছে, লাভা বুজবুজ করে উঠছে, একটা শৈলশিলার সৃষ্টি হচ্ছে। আর এটাতে কি ধাক্কা লাগছে, ধাক্কা লাগার ফলে কি হচ্ছে, ধাক্কা লাগার পরে এই মাঝখানের জিনিসটা ভেঙে ভেঙে খন্ড 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 করে টুকরো হয়ে যাচ্ছে বা ভাঁজ হয়ে যায়। যদি নরম শিলা হয় তাহলে ভাঁজ হয়ে যায়। যেমন আমাদের হিমালয় হচ্ছে নরম শিলা, এখানে টেথিস ছিল, টেথিস বলে একটা অগভীর ইয়ে ছিল, ওটাকে কি বলে, জিওসমিক লাইন ছিল, সেটা ভাঁজপ্রাপ্ত হয়ে আমাদের হিমালয় তৈরি হয়েছে, ঠিক আছে, এভারেস্ট মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছে। তো এই যে মাঝখানে যে ভাঁজপ্রাপ্ত শিলাগুলো তৈরি হলো, আর এই দুটো পাতকে বলা হচ্ছে অভিসারী পাত। এটাকে বৈজ্ঞানিকরা 4টে ভাগে ভাগ করেছেন, বা কিছু বইতে না 3টে বলছে।
কিরকম? মহাদেশীয় মহাদেশীয় পাত, মহাসাগরীয় মহাসাগরীয় পাত, মহাদেশীয় মহাসাগরীয় মহাসাগরীয় মহাদেশীয়। এখানে একটা জিনিস আমি বোঝাবো, এই অভিসারী পাতের মধ্যে না কতগুলো জিনিস বোঝানো আছে। একটা কি, এই যে পাতগুলো যখন ধাক্কা খাচ্ছে তখন যেটা একটা পাত হয় ভারী পাত, একটা পাত হয় হালকা পাত। মহাদেশীয় পাতটা হয় হালকা আর মহাসাগরীয় পাতটা হয় ভারী। আমি যেটা আগের টপিকেই বললাম, মহাসাগরীয়টা অলওয়েজ ভারী হয়, ম্যাগনেসিয়াম থাকে যেহেতু, আর মহাদেশীয়টা মানে অ্যালুমিনিয়াম থাকে বলে ওটা হালকা হয়। এখানে একটা ব্যাপার থাকে, এখানে একটা সাবডাকশন জোন বা বাংলায় অধঃপাত অঞ্চল বলে একটা অঞ্চল আছে, সেটা আমাকে একটু বোঝাতে হবে, কারণ এটা খুব একটু বিষয়টা একটু বোঝানোর দরকার আছে। এই আমি একটু মুছে দিচ্ছি। আমি অধঃপাত অঞ্চল, সাবডাকশন জোন, এই সাবডাকশন জোনটাকে আমি কি করে করব, বা অধঃপাত অঞ্চল কি করে বলবো? যখন হালকা পাতটার তলায় ভারী পাতটা ঢুকে যায়, দেখো আমি হাতটাকে দিয়ে বোঝাচ্ছি, ওটা এটা হালকা পাত, এর তলায় যখন ভারী পাতটা ঢুকতে থাকে ঠিক এরকম ভাবে সাবমার্জ করে, দেখো ব্যাপারটা ঠিক, এটা ভারী পাত, এটা হালকা পাতের তলায় আস্তে 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 সাবমার্জ করতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়েশন একটা চলতে থাকে। ম্যাক্সিমাম 700 কিলোমিটার পর্যন্ত যায়, ম্যাক্সিমাম আমি ধরে নিলাম এইটুকু 700, এখান থেকে এইটুকু 700, ম্যাক্সিমাম এটা 700 কিলোমিটার পর্যন্ত ঢোকে। তারপরে কিন্তু ওই 700 কিলোমিটার পর ওটা পুড়ে যায়, ওখানে আর কোনো সলিডিফাইড কিছু থাকে না, সবটাই গলে যায় ম্যাগমার জন্য বা একটু উচ্চতা মানে কি বলে ওটা, উষ্ণতার জন্য। তাই আমি এই সাবডাকশন জন্য একটু আঁকছি, ব্যাপারটা ঠিক এরকম ঘটনা ঘটে। এটাকে না রং দিয়ে আঁকবে, বিভিন্ন রকম রং দিয়ে, আমি এখানে রং দেওয়ার ব্যবস্থাটা আমি নেই, বা হবে, ঠিক আছে ঠিক আছে। এই জায়গাটা থেকে যখনই 700 কিলোমিটার যাবে এখান থেকে পুড়ে যাবে, এই স্তরটা পুড়তে থাকবে, পুড়ে গিয়ে এই লালটা আমি তোমাকে, এই লাল জিনিসটা না লাভায় বোঝাচ্ছি, ঠিক আছে, লাভাকে মানে ইন্ট্রোডিউস করছি। 700 কিলোমিটার, 700 কিলোমিটার পর্যন্ত গেল, ঠিক এই জায়গাটা থেকে এটা গলতে শুরু করে, গলে দেখো লাল লাভা, আমি লাল 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 রংটা লাভাই বলছি, এটা ওপর দিকে উঠছে, তো ওপর দিকে উঠে এখানে গিয়ে সাথে স্টপ করে গেছে, এই স্তরটা এখানে ভাঙতে পারছে না, ধরো ক্র্যাক নেই, হোয়াট এভার ক্র্যাক নেই কোনো, তখন কি করবে, এখানে এত বেশি চাপের উৎপত্তি হবে যে এই স্তরটাকে, ঠিক আমার হাতটাকে একটু দেখো, একটু ক্যামেরাটা, এই যে আমার ধরো এই হাতটা, এটা উপরের স্তর, ঠিক এখানে এসে এরকম করে ধাক্কা মারে, হ্যাঁ, ধাক্কা মারতে মারতে এই জায়গাটা থেকে একটা ক্র্যাক তৈরি করে দেবে। এই ক্র্যাক তৈরি করার পরে আস্তে আস্তে এখান থেকে দেখো পুরো লাভাটা বেরিয়ে আসবে, ঠিক জাস্ট লাইক এই মেকানিজমে এখান থেকে লাভাটা এখান থেকে এসে এখানে ক্র্যাক করে দেবে, ক্র্যাক করে এই লাভাটা এখানে বেরোবে। এটাকে তুমি তোমরা অলরেডি বুঝতেই পারছো আমি কি আঁকছি, এটা হচ্ছে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি, ঠিক আছে, ঠিক এই জিনিসটা হয়। মানে যে ভূত্বকটা নিচে গিয়ে পুড়ছে সেইটাই ওপরে উঠে চাপের সৃষ্টি করে ভূত্বক ফাটিয়ে গিয়ে ওপরে গিয়ে ইরাপশন হয়ে গেল বা অগ্নুৎপাত হয়ে গেল। গোটা সীমান্ত বরাবর, অভিসারী পাতের পুরো গোটা সীমান্ত বরাবর এরকম অ্যান্ডেসাইট রেখা বরাবর, এটাকে অ্যান্ডেসাইট লাভা বলা হয়, এই অ্যান্ডেসাইট লাভা বা এই আগ্নেয়গিরি দেখতে পাওয়া যাচ্ছে, গোটা সীমান্ত বরাবর এরকম আগ্নেয়গিরির উৎপত্তি হয়েছে। তার জন্য প্রশান্ত মহাসাগরের কিনারা বরাবর যে বিভিন্ন আগ্নেয়গিরি দেখতে পাওয়া যাচ্ছে একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। মেখলা মানে হচ্ছে একটা কোমর বন্ধনীর মতন একটা পোশাক পরে আসামিজরা, ঠিক তার সাথে মানে সিমিলারাইজেশন করে এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, ঠিক আছে। এই অ্যান্ডেসাইটিক লাভার বা এরকম অনুৎপাত দেখতে পাওয়া যাচ্ছে। ম্যামকে একটু থামাবো, আমাদের হাতে কিন্তু সময় একদমই কম, ম্যাম যদি একটু সংক্ষেপে আপনি হ্যাঁ, আমার হয়েও গেছে, আমার জাস্ট আর একটু বাকি আছে। লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ যে পাত সীমানাটা বলছি সেটার ক্ষেত্রে না কোনো রকম ঝামেলা হয় না, মানে দুটো পাত, আমি একদম ছোট হয়ে গেছে আমার যেহেতু সময়, দুটো পাত, এই একটা পাত এবং এই একটা পাত, এটা উত্তর দিকে
এবং দক্ষিণ দিকে শিফট করছে। মানে আমার হাতটা একটু দেখানো ভালো হয়, একটা পাত উত্তর দিকে যাচ্ছে, একটা পাত দক্ষিণ দিকে নামছে, এরকম হতে পারে। এখানে না ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। অনেক ক্ষেত্রে এই দুটো পাতের ধ্বংসও হলো না, সৃষ্টিও হলো না। আবার অনেক ক্ষেত্রে এখানে কি হলো, কিছু সুনামি বা এরকম কিছু ঘটনা, যেমন সান আন্দ্রিয়াস ফল্টের কথাই আমরা বলতে পারি উত্তর আমেরিকার ক্ষেত্রে। সেটা কিন্তু খুবই ধ্বংসাত্মক একটা জায়গা, যেখানে প্রচুর চ্যুতি বা সুনামি আমরা দেখতে পাই। তাই এইটাকে নিরপেক্ষ অঞ্চল বলা যায়। আমরা নিরপেক্ষ কাকে বলি, যে সাথেও থাকে না পাশেও থাকে না, একটা মিডিয়াম জোনে থাকে, সেইটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। ঠিক আছে, নিরপেক্ষ পাত সীমানা লাস্ট বলছি আমি, আমার হয়ে গেছে। নিরপেক্ষ পাত সীমানার অনেক ক্ষেত্রে কি হয়, তিনটে পাত একসঙ্গে যুক্ত হয়ে একটা পাতের একটা কিনারা কোনো রকম অ্যাক্টিভ থাকে না। ওই অ্যাক্টিভ থাকে না যে অঞ্চলটা, তাকে বলা হয় অলোকাজন। ঠিক আছে, এখান একদমই থেকে তাই। এবং ম্যাম কি আমাদের সময় কিন্তু একদমই শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু আজকের মতো বিদায় নিতে হবে তোমাদের কাছ থেকে। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ভূগোল বিষয়ের শিক্ষিকা পিঙ্কি মজুমদার। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।